রনি ভাই, আপনাকে দিয়ে গতকাল সংসদে যে বিষয়গুলো হয়েছে সেটা দেখেছেন নিশ্চয়ই। ৭১ সালের স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামাত ইসলামী ক্ষমা চায়নি, এখনো বিষয়টি নিয়ে এখন বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার মন্ত্রীও বটে। আমার প্রশ্নটা হলো, বাংলাদেশের রাজনীতিতে একটা স্বাধীনতার যুদ্ধের বিষয়টা ফয়সালা না করে কোনো একটি দলকে রাজনীতিতে রাখা এবং তাকে কেন্দ্র করে সবসময় রাজনীতি হওয়াটা কিভাবে দেখেন? না, প্রথমত হলো যে এটা কথা তো সত্য, আমাদের মহান মুক্তিযুদ্ধে একটা বিরাট শক্তি ছিল যারা বাংলাদেশটা চায়নি, এবং স্বাধীন বাংলাদেশের পরেও তারা বুক ফুলিয়ে চলছে এবং এখন পর্যন্ত চলছে। মুক্তিযুদ্ধকালীন সময় জামাত ছিল একটা মিলিটেন্ট ফোর্স হিসেবে দ্বিতীয় সারিতে, প্রথম সারিতে ছিল কিন্তু মুসলিম লীগ। 1970 পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের পরে যদি পলিটিক্যাল ফোর্স থাকে, শক্তিশালী ফোর্স, সেটা ছিল মুসলিম লীগ। মুসলিম লীগ সরাসরি স্বাধীনতার যুদ্ধে তারা বিরোধিতা করেছে, তারা বেশিরভাগ শান্তি কমিটিগুলোতে মুসলিম লীগের যারা নেতৃবৃন্দ তারা ছিলেন। আমাদের যে পাকিস্তান জমানাতে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত এই মানুষগুলো তারা প্রায় সবাই মুসলিম লীগ করতেন। আর জামাতের অবস্থা ছিল অনেকটা তখন এনসিপির মতো, এবং জামাতের যারা নেতৃত্ব, আপনি দেখেন গোলাম আজম সাহেব থেকে অন্যান্য যারা আছেন, তারা আজকে হাসনাত সার্জিসদের যে অবস্থা 70 সনে তাদের অবস্থা ঠিক ওইরকমই ছিল, নট মোর দ্যান দ্যাট। তো সেই অবস্থাতে তারা যেভাবে ইনুস সাহেবের সাথে এনসিপি যুক্ত হয়ে গেল 24 সনে, ঠিক ইয়াহিয়া খান টিক্কা খানের সঙ্গে জামাত ওই সময় এনসিপি হয়ে অল অন এ সাডেন সেভাবে যুক্ত হয়ে গেল। ফলে জামাতের 1947 সন থেকে 1971 সন পর্যন্ত একটা প্রেক্ষাপট, আর 1971 সনের মার্চ মাস থেকে আজকে পর্যন্ত জামাতের আরেকটা উপাখ্যান। এটা হলো রিয়েলিটি। এখন জামাতের বক্তব্য হলো যে ঠিক আছে, আমরা তো এনসিপি এখনকার প্রেক্ষাপটে, কিন্তু আমরা তো মুসলিম লীগ নয়, তো মুসলিম লীগ নিয়ে আপনি কেন কথা বলছেন না? তাদের মুসলিম রাজনীতিতে নাই, এখন কেন কথা বলবে? ওটাই তো, তারা আপনারা মুসলিম লীগ নিয়ে কথা বলছেন না, মুসলিম লীগের কারো বিচার করছেন না। তারা বলছেন মির্জা ফখরুল সাহেবের বাবা তিনিও মুসলিম লীগার ছিলেন, তিনিও তো সংসদ সদস্য ছিলেন, তো তার বিচার কেন হবে না? আমরা কেন জামাত? আমরা তো এনসিপি, কচি বাবু, কচি খোকা, এত বাচ্চা ছেলেদেরকে কেউ কেউ কোনো বিচার করে? আমরা তো ওই সময়টাতে অবুঝ শিশুর মতো আমাদের মনে হয়েছে একটা অখণ্ড পাকিস্তান থাকলে ভালো হয়, ইসলাম জিন্দা রাহা হ্যায়, হ্যাঁ, তো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমাদের মনে হয়েছে। আমরা ফুলাফান মানুষ। তো এখন আমরা বয়স্ক হয়ে গেছি, বয়স্ক হওয়ার পরে আমরা এখন যারা আছি, আমরা এখন আমাদের অতীতের যারা মুরব্বী আছেন, যারা মারা গেছেন, ফাঁসিতে লটকায় ফেলছেন, তাদের ব্যাপারে কেন আমাদেরকে দায়ী করছেন? আমরা তো এই প্রজন্মে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। যদি আমরা জয় বাংলা বলি না, পতাকা আমাদের ভালো লাগে না, রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত আমাদের ভালো লাগে না, কিন্তু নজরুল গীতি তো আমাদের ভালো লাগে। আমাদের নজরুল ইসলাম হিন্দু মানুষ এসে কেন দাড়ি রাখবে, লম্বা লম্বা চুল রাখবে? রবীন্দ্রনাথের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। রবীন্দ্রনাথ যদি আমাদের মতো দাড়ি রাখতেন, এক মুষ্টি দাড়ি, খোঁচা খোঁচা দাড়ি, আমাদের মতো চুল কাটতেন, পাজামি পরতেন, আমরা তার জিনিসগুলো মেনে নিতাম। এভাবে অনেকের আবার আমরা মেনে নেই। অনেক হিন্দুদের সাথে এখন ধরেন এই যে পিনাকির সাথে আমাদের ভালো সম্পর্ক আছে না, যে আমাদের ভালো সম্পর্ক আছে, হিন্দু বলে তো তারা সেটা কাউকেই করে না। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে তাদের মেন সমস্যা হলো যে এত বড় বড় দাড়ি, তারা আবার ডাকে গুরুদেব। সেই গুরুদেবের সঙ্গীত আমরা গান গাবো, আমার সোনার বাংলা, আমরা ভালোবাসি, এসছে আমাদের বিষ খেয়ে মরে যাওয়া ভালো। এটা হলো একান্ত তাদের ব্যক্তিগত অনুভূতি। সেই অনুভূতির জায়গায় তারা বলছে এটি তো কোনো ক্রিমিনাল অফেন্স না, এটা আমাদের একটা ব্যক্তিগত অনুভূতি। আমাদের এখন রবীন্দ্রনাথকে দেখলে ভালো লাগে না, যেভাবে বঙ্কিমের মুসলমানদের দেখতে ভালো লাগতো না। এই জিনিসগুলো এখন এই সময়টাতে তাদের বক্তব্য হলো ঠিক আছে, আমরা যদি এখন বলি যে ঠিক আছে, আমরা 71 সনে আমাদের পূর্বপুরুষ, আমাদের উত্তরসূরি যারা ছিলেন তারা মারাত্মক ভুল করেছে, অন্যায় করেছে, আমাদের লাভটা কি? তারেক রহমান সাহেবকে আমাদের ক্ষমতায় বসাবেন, জাতীয় সরকার করবেন, আমাদেরকে কারো 4-5টা মন্ত্রী দেবেন, মিনিস্টার দেবেন? যদি তা না দেন তো অযথা আপনি পেটেও দিবেন না, পিঠেও মারতে চাইবেন, পেটে খাবারও দেবেন না, কিল মারার গোসাই। তো এই যে কথাবার্তাগুলো সরকারের যারা লোকজন আছে তাদের এই কথাবার্তা শুনে আসলে জামাতের লোকজন তার মেজাজ হারিয়ে ফেলছে। না ঠিক আছে যে এতকাল আমরা একসাথে থাকলাম, আপনি তো ইন্ট্রোডাকশনই বললেন যে দীর্ঘদিন রাজপথে একসাথে করলাম, জামাত এখন জামাত বললে বিএনপি চলে আসে, বিএনপি বলে জামাত চলে আসে। ওই সময় একটা ছিল, টার্ম তৈরি হয়ে গেছে বিএনপি। ওই সময় যেমন লাইলি মজনু, সিরহি ফরহাদ,
তা লাইলি মজনু সিরহি পড়া যেভাবে প্রেমের রাজ্যে একটা বিরাট ব্যাপার, হ্যাঁ, তো তদ্রূপ বাংলাদেশের রাজনীতিতে জামাত বিএনপি বা বিএনপি জামাত এই জোটের যে একটা রূপরেখা, এটা যে একটা মহব্বত, এতে যে একটা প্রেম এবং একে অপরের সঙ্গে পাশাপাশি দাঁড়ালে মনে হয় দুটো চাঁদ দাঁড়িয়ে আছে এবং তাদের চেহারা সুরত কথাবার্তা মানে দুটোই মনে হবে যেন পূর্ণিমার চাঁদ দাঁড়িয়ে আছে। বিএনপির একটা লোক জামাতের একটা লোক পাশাপাশি দাঁড়িয়ে রাখেন, আর বিএনপির একটা লোক আওয়ামী লীগের একটা লোক দেখবেন বলে কন্ট্রাস্ট করবে, মিলবে না, কিন্তু জামাত আর বিএনপির লোক মিলিয়ে দেন। এই যে এত মহব্বত, সেই মহব্বতের জায়গাতে এখন বন্ধু আমার মানে কি যেন বলে, বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হেঁটে যায়, বুকটা ফেটে যায়। তো এখন একসাথে সবকিছু করলাম, তো সেখানে তারেক রহমান সাহেব এই যারা কাকে মন্ত্রী বানালেন, কত উপদেষ্টা বানালেন, কত কিছু বানালেন। আচ্ছা, এখন বাংলাদেশের রাষ্ট্রপতি পদে যদি আমিরের মানে সভাপতি, জামাতের সভাপতি বানানো হতো, বিএনপিকে কোন ক্ষতি হতে বলেন তো? এটিকে জামাতে এতটুকু ন্যায্য আশা করতে পারেন এতদিনের একটা সম্পর্ক, তা না করে তাকে বলা হচ্ছে এখন বিরোধী দলীয় নেতা। এই বিরোধী দলীয় কোন নেতা যতবার শুনে তার মন খারাপ হয়ে যায়। সে প্রথমে আশা করেছে যে সে মনে করেন যে তারা ক্ষমতায় আসবে, 100% ক্ষমতায় আসবে এবং বিএনপি থাকবে তৃতীয় বৃহত্তম দল, সেকেন্ড হবে এনসিপি। এটা তো তাদের প্রচারণা ছিল। তখন তারা চিন্তা করলাম, আমরা ওই সময় আমরা উদার করেছিলাম যে ঠিক আছে, যদি আমরা ওইরকম ভাবে সরকার গঠন করি, এনসিপি দ্বিতীয় বৃহত্তম দল, বিএনপি তৃতীয় বৃহত্তম দল, তারপর আমরা তাদেরকে 3 থেকে 4-5টা মন্ত্রী দেবো, মির্জা ফখরুলকে মন্ত্রী বানাবো, তারেক রহমান সাহেবকে মন্ত্রী বানাবো এবং দেখে বলে সালাউদ্দিন সাহেবকে মন্ত্রী বানাবো। এটা নিজেরা চিন্তা করছে। তো বললো যে সেখানে আমরা দ্বিতীয় বৃহত্তম দল হলাম, আমাদেরকে নিয়ে কোনো কথাবার্তাই তারা বলছে না, খালি খোঁটা দেয় বিভিন্নভাবে। এটা একটু শুনবো ভাইয়ের কাছ থেকে। জি, একটু শুনেন আর কি। মাসমাল ভাই, একটা বিষয় মানে একটা রিসেন্টলি অনেক আলোচনা হচ্ছে, আপনারা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে পাকিস্তানিকরণ করার একটা প্রচেষ্টা চালিয়েছে, এটা কিন্তু আলোচনায় আছে। তা আমার প্রশ্ন একটা জায়গায় যে 71 সালে বাঙালি জাতি জয়লাভ করলো, জয়লাভ করবার পরে তো একটা বিজিত দল এখন পর্যন্ত সেই একই যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। সেটা মানে হয়তো অস্ত্রের যুদ্ধ না, সেটা হয়তো ন্যারেটিভের যুদ্ধ বা কোনো একটা আদর্শিক যুদ্ধ। সেইটা কি করলে কোনো একটা জাতির জন্য সে সমাধানটা কোথায়? সমাধান কি কেউ চাচ্ছে? যদি আপনি সমাধান না চান, আপনার কাছে কি মনে হয় না যুদ্ধ চলছে আমাদের মধ্যে এখন পর্যন্ত? এটা রাজনীতি চলছে রে ভাই, যুদ্ধ টুদ্ধ কিছু না, রাজনৈতিক যুদ্ধ। হ্যাঁ, রাজনৈতিক যুদ্ধ যদি বলে এটাকে আমি এটা যুদ্ধ মনে করি না ভাই আসলে ওইভাবে। এটা হলো একটা রাজনৈতিক পরস্পরকে দোষারোপ করা, করে নিজের সুবিধাটা লাভ করা। মূল ঘটনা এখানেই। কারণ এরা কিন্তু, যেমন আমি আর কথা বলি, যেমন আওয়ামী লীগ কিন্তু কখনোই স্বাধীনতা বিরোধী শক্তিকে শেষ করতে চায় নাই, তাদেরকে ব্লেম দিতে চাইছে, কখনোই শেষ করতে চায় নাই। তারা কিন্তু জামাতকে নিঃশেষ করতে চায় নাই, জামাতকে নিঃশেষ করে একটা মানে ভান করছে। এবং এই জামাত যতদিন জীবিত থাকবে ততদিন তাদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতিটা বজায় রাখতে পারবে। মূল ঘটনাটা এখানে দেখেন, মুক্তিযুদ্ধের চেতনা যেটা, এটা তো আপনাদের তখনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই কেন? তারপরে তারা সবাই এটা নিয়ে রাজনীতি করছে। আওয়ামী লীগ কি প্রকৃত পক্ষেই, আওয়ামী লীগের যারা ছিল তারা সবাই কি মুক্তিযুদ্ধের চেতনা ধারক বাহক ছিল? যদি থাকতো, তারা একটা দেশে, নিজের দেশের মানে সম্পদ, অর্থ বিদেশে পাচার করে দেওয়া, বিদেশে যে আনন্দের সেকেন্ড হোম করা এবং সেখানে যে বসবাস করার পরিকল্পনা করা, বাস্তবায়ন করা, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়ে ভাই? পড়ে তো? এটা তো আওয়ামী লীগের সবাই করছে। আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী এই কাম করছে, করে নাই? তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে চায় নাই। এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাটা মানুষ, সাধারণ মানুষের মধ্যে আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত কারোর মধ্যে ছিল না কখনো। তারা সবাই এটা নিয়ে যার যার মতো করে পলিটিক্স করছে। এটা না তো যেমন এখন যেমন হচ্ছে আপনার, এখন দেখবেন কিছু লোকের হয়ে গেছে, মানে সোল এজেন্সি নিয়ে নিছে। 24শে জুলাই আন্দোলনের সোল এজেন্সি, জুলাই আন্দোলনে কি এটা ছিল? এটা ছিল যে যে লোক আমি মানে আপনার রিক্সা ভাড়ার টাকা নাই, আমি 2 কোটি 3 কোটি দামে গাড়ি চালাবো, এটা কি জুলাই আন্দোলন? নিঃসন্দেহ না ছিল। সবাই এখন ওই আন্দোলনের সিপাশলা হয়ে দাঁড়িয়ে গেছে। কাজে চেতনা নামে যা কিছু হয়, চেতনা শব্দটাই বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে একটা বাণিজ্য করার জন্য, একটা ধান্দা করার জন্য, একটা রাজনীতি করার জন্য।
কি মুক্তিযুদ্ধের চেতনা, কি জুলাই চেতনা, একই জিনিস, একই জিনিস। কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, এখন তারা জুলাইয়ের কোটা চালু করে নাই। জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের আপনি ভাতা দিচ্ছেন, এখন যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তাদের ভাতা দেন না কেন বলেন আপনি? মুক্তির যোদ্ধাদের দিচ্ছেন, জুলাই যোদ্ধা দিচ্ছেন, দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু মুক্তি জুলাইয়ের যারা শহীদ হয়েছে তারা ভাতা পাচ্ছে, মানে শহীদ মুক্তিযোদ্ধারা পাচ্ছে না। শহীদ মুক্তিযোদ্ধা বাদ দেন, যারা নাকি মুক্তি, এরা কি সবাই মুক্তিযোদ্ধা ছিল? এরা কি সবাই জুলাই যোদ্ধা ছিল নাকি ভাই? মিছিল বিরুদ্ধে মারা গেছে অনেকে, গুলি খেয়ে মরছে, এলেবেলো গুলিও তো হয়েছে। এরা তো সবাই জুলাই তো শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ নাই, নাই শহীদ মুক্তিযুদ্ধে। পরিবার আপনি অবশ্যই আছে, ওদেরকে আপনি কি দিচ্ছেন? তো কোটা তো আপনিও চালু করছেন ভাই। এগুলো সব হলো নাটক, সব হলো কি আপনার এক একটা শব্দ উচ্চারণ করে ওই শব্দ নিয়ে পলিটিক্স করে। এদের তো আর কোনো পলিটিক্স নাই, এদের কারো পলিটিক্সের মধ্যে দেশ নাই, কারো পলিটিক্সের মধ্যে দেশের নাগরিক নাই, কারো পলিটিক্সের মধ্যে মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের কথা বলা নাই। এদের সবার পলিটিক্স হলো চেতনা, কারণ ওদের দেখা যায় না, চেতনা ধরা যায় না। আমি যেটা বলবো এটাই চেতনা, কারণ আমি ক্ষমতায় আসছি এখন। এখন ধরেন আপনি একটা কথা বলি, ধরেন আওয়ামী লীগের একজন লিডার, সে যদি এখন জুলাইয়ের চেতনা নিয়ে আলোচনা করে, তাহলে কেউ করতে দেবে? এটা তোমার চ্যাপ্টার, ওটা আমার চ্যাপ্টার, কারণ আমি এনসিপি করি। আমি হলাম যে জুলাই চেতনার থেকে গজিয়ে ওঠা পলিটিক্যাল পার্টি। অতএব জুলাই চেতনা নিয়ে যা আমি যেটা বলবো এইটাই অথরিটি, আমি অথরিটি, এর বাইরে কারোর কথা শোনা যাবে না। যে আওয়ামী লীগ করছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। এখন জামাতের চেতনাটা কি বলেন তো আপনাকে? জামাতের চেতনা হলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, কারণ তারা ওই যুদ্ধে হারছে। ওয়ার তো সেই ওয়ারে সে হারছে রে ভাই। এখন সে সুযোগ পাইছে একবার যে আমার হারাটা, যে আমারটাই যে প্রকৃত যুদ্ধ ছিল, আমার নীতিটাই যে ঠিক ছিল, এটা ইনে বেনিয়ে তাড়িয়ে নেড়ে করে এস্টাবলিশ করার জন্য জামাত এখন ফাইট করছে। তাহলে আপনি বলেন আমি ৭১ ভুল করছি, ৭১ আমি হারছি রে ভাই, আমি তো হারছি। এই দেশটা তো আমার সঙ্গে যুদ্ধ করেই তো দেশটা স্বাধীন হয়েছে, তো আমি তো হারছি, আমি তো হারার কথা স্বীকার করি না। ওইটা স্বীকার করতে আমার লজ্জা লাগে, স্বীকার করতে হবে। সমস্যাটা কি? যদি ওইটা স্বীকার না করার যদি অন্যায় না হয়, তাহলে এটা অন্যায়। এরা বলে আওয়ামী লীগ তো ক্ষমা চায় না। আরে আওয়ামী লীগ কতজন লোক মারছে? ধরা যায়, আমি কথা ধরি, কতজন লোক মারছে আওয়ামী লীগ? এরা বলে ১৫০০, কেউ বলে ১৪০০, সরকার হিসাব করে বলছে ৮৪৪ জন। হিসাব করতে আপনার যখন হিসাবই করতে পারলেন না, ধরেন ১০০, আপনি তো হিসাবই করতে পারেন না। ধরলাম ৮, ধরলাম আমি ১৫০০ ধরলাম, আমি বাড়াই ধরি ১৫০০। এই ১৫০০ জনের মৃত্যুর পিছনে আওয়ামী লীগের ভূমিকা আছে। আওয়ামী লীগ মানে ওই সরকারের ভূমিকা আছে, সারা দেশের আওয়ামী লীগের ভূমিকা আছে তার নাই। এই মনে করেন ভুরুকে আমার আওয়ামী লীগের সভাপতি সে কি মারছে? সে তো মারে না, তারা দায়ী করবেন কোন বিচারে? আপনারা কি করছেন ৭১? সেটা বলেন, আপনারা ৭১ কত মারছেন? ধরলাম আপনাদের কথা যে না, বঙ্গবন্ধু যে বলছে ৩০ লাখ, এটা মিথ্যা কথা, ধরলাম ৩০ লাখ মিথ্যা কথা। ওনারা বলে তো যে 3 মিলিয়ন বলতে যে মানে আপনার ই বলে ফেলেছে, মানে ৩ লাখ বলতে যে ৩০ লাখ বলে বলেছে, মানলাম, ধরা যায়। যদি আপনার কাছে যদি ৩ লাখও হয়, ৩০ লাখ না ৩ লাখ, সেইটাও তো আপনার চেয়ে কত গুণ বেশি বলেন আপনি? আপনার যে ২০ গুণ আরো অনেক বেশি, ২০০ গুণ বেশি আপনার চেয়ে। না আমার প্রশ্ন, আপনি কারণ ভাই একটা বিষয় বাংলাদেশের, আমি প্রশ্নটা হয়তো করছিলাম যেটা হয়তো আপনি ইয়ে করেন, যেটা হলো বাংলাদেশে এখন পর্যন্ত যে অভিযোগটা এসছে যে পাকিস্তানিকরণ চলছে, একটা পায়তারা চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটা মানে চেষ্টাও করেছে। আমার প্রশ্নটা হলো পাকিস্তানিকরণ কতখানি আপনি এগুলি অ্যাবসার্ড, ওটা হয় না। পাকিস্তানিকরণ আপনি কেমন কেন করবেন? ওটা তো অন্য, এটা হলো কি জানেন, এটা হলো ওই যে ওই বললাম না যে এই হয় চেতনা রাজনীতি হয়, এটা তারা এই চেতনাগত দিক দিয়ে পাকিস্তানের মতো বলতে যাচ্ছে। হ্যাঁ, যে হয়তো ওই লাইনে তো পাকিস্তান কি ৭১ যে চেতনা পাকিস্তান ছিল, ওই পাকিস্তান কি এখন ওখানে আছে? পাকিস্তানও তো ওখানে নাই, পাকিস্তানও তো ওখানে নাই। কিছু কিছু জায়গায় হয়তো মিল খুঁজে পাবেন আপনি, কিন্তু তারপরে ওইটা করার পর আমি অনেক ওরা চেষ্টা করছে কি করছে আমি বলতে পারবো না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করছে, করতেই পারে, তো অসুবিধাটা কি আছে? সারা জীবন কেবল ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো থাকতে হবে নাকি? রনি ভাই
একেবারে মানে ওই বিষয়টা একটু বারবার আপনাকে বলে দিই, একেবারে বাংলাদেশের রাজনীতিতে উন্নয়ন, বাংলাদেশের রাজনীতিতে সুশাসন, এগুলো আলোচনার বিষয় হওয়া উচিত নাকি শুধুমাত্র ইতিহাস আলোচনার বিষয় হওয়া উচিত? এবং ভোটের রাজনীতিতে উন্নয়ন খুব বেশি কাজ করে কিনা, সুশাসন খুব বেশি কাজ করে কিনা, ইতিহাস বেশি কাজ করে, এটা কি মানে সব জায়গায় কি একটা এরকমই কিনা? জিনিসটা আপনি বলে দিলেন। তো প্রথমত হলো যে আপনি যদি একটা জাতি গঠন করতে চান, 18 মানুষকে কাজে লাগাতে, 18 কোটি মানুষের প্রতিটা হাতকে কাজে লাগাতে চান, সেক্ষেত্রে ইতিহাস ঘাটাঘাটি আপনাকে বন্ধ করতে হবে। ইতিহাসটা আপনি চর্চা করবেন। কেমনে বন্ধ করবেন? যে দল একেবারে ধরেন একটা দল যার নাম আসলে ওইটা আসে, তো আমি জানি না বিশ্ব কোথাও এরকম এখানে সুযোগ পেয়েছে কিনা, আপনি যদি জামাতের কথা ধরেন, রাজনীতি করতে করার সুযোগ পেয়েছে কিনা, আপনি যদি আওয়ামী লীগ সরাসরি ওই রাষ্ট্রটার চায়নি, রাষ্ট্র হয়ে গেছে, তারপর রাজনীতি করার সুযোগ দেওয়ার কথা যৌক্তিক। আপনি যদি জামাতকে শাস্তি দিতে চান অ্যাজ এ হোল সব ব্যাপারে 71-এর জন্য, মানে কাগজে কলমে যেভাবে আছে, তাহলে জামাতের রাজনীতি করার অধিকার যদি, না করার অধিকার যদি শতভাগ নিশ্চিত হয়, আওয়ামী লীগের সেক্ষেত্রে 24-এর গণঅভ্যুত্থানে তার ঘটনা হয়তো 10 to 20%। আবার আওয়ামী লীগকে যদি আপনি 100% শাস্তি দিতে চান, তাহলে এই একই অপরাধে জামাতকে আপনি 1000 বার শাস্তি দিতে হবে। তাহলে মূল রাজনীতি থেকে যদি আপনি আওয়ামী লীগ এবং জামাত এই দুটো দলকেই আপনি ডিলিট করে দেন, তাহলে রাজনীতিতে যে ভ্যাকুয়াম, এটা পূর্ণ করবে কে? পুরো রাজনীতিতে এটা তৃতীয় পক্ষ। কিন্তু রনি ভাই, আপনি যখন মানে 71-এর কথা বলবেন জামাতের নাম আসে, 24-এর কথা বললে আওয়ামী লীগের নাম আসে, এখানে আপনার প্রশ্ন হলো ওইটা আপনার মনোজগৎ থেকে সরাবেন কিভাবে? আপনাকে আমি বলি যে এখানে সারা দুনিয়াতে যে ঘটনা ঘটেছে, এরকম বাংলাদেশে তো মুক্তিযুদ্ধ একা হয়নি, এরকম সারা দুনিয়াতে হয়েছে। আবার যে গণ অভ্যুত্থানের কথা বললেন 24-এ, এরকম গণ অভ্যুত্থান বাংলাদেশে একা মানে একমাত্র হয়নি, অনেক দেশে হয়েছে। এ সকল ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো রিকনসিলিয়েশন করা হয়েছে, অর্থাৎ যারা নিরপরাধ তাদেরকে রাজনীতিতে একীভূত করা হয়েছে, আর যারা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে নিরপেক্ষভাবে বিচার করা হয়েছে। এখন জামাতের যে সমস্ত লোকজন আছে, আপনি তাদেরকে মরণোত্তর বিচার করেন, এবং বিচারটা যদি নিরপেক্ষ হয়, তাহলে জামাতের যে এই প্রজন্ম আছে তারা অটোমেটিক্যালি বলবে যে আমাদের আসলে 71 ভুল হয়েছে। কিন্তু আপনি তো অবিচার করেন, অত্যাচার করেন, অনাচার করেন, যত করেন ততই তারা মনে হবে যে পাকিস্তান জমানায় ভালো ছিলাম, দেশ ছিল পাকিস্তান, নেতা ভালো আইয়ুব খান। আপনি এই স্লোগান ফিরাতে পারবেন না। এটা বঙ্গবন্ধুর জমানাতে তার আপন আত্মীয় এই স্লোগান দিত। এর কারণ হলো যে দেখেন, আমরা যে যেই লাউ সেই কদু বলেছি, বা এর সাথে শেখ হাসিনা ভালো ছিল, ইট ডাজ নট মিন যে আমরা শেখ হাসিনাকে ফলো করেছি। এর মূল কারণটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমাদের যে এক্সপেকটেশন ছিল তার ধারের কাছে তিনি যেতে পারেননি। মূলত তাকে রাগিয়ে দেওয়ার জন্য, তাকে তাচ্ছিল্য করার জন্য, তাকে অপমান করার জন্য আমরা যেই লাউ সেই কদু মানে শেখ হাসিনাকে স্মরণ করছি। আবার ধরুন যখন তারেক রহমান সাহেব এলেন, আমরা কিন্তু সবাই আশা করছি যে উনি ভালো করেন, সব দিয়ে ভালো করেন। এখন উনি যদি ভালো না করেন, তখন আমরা বলবো সিনিসু ভালো ছিল, এসে শেখ হাসিনাই ভালো ছিল। এটা হলো রাজনীতির একটা নর্মাল, ইংরেজিতে বলা হয় ফেনোমেনা, এর বাইরে যেতে পারবে না। কিন্তু এখানে আপনি যদি বারবার আপনি জামাতকে তার ভুলগুলো বোঝাতে না পারেন, এখন মুক্তিযুদ্ধ, বিপ্লব, এই যে আমরা এখন 24-এর বিপ্লবের যারা মাস্টার মাইন্ড ছিলেন, এখন তারা কেউ বলছে আমরা মাস্টার মাইন্ড না, আমাদেরকে ব্যবহার করা হয়েছে। কিন্তু তারা যদি সফল হতেন, তারা সবাই বলতেন আমি মাস্টার মাইন্ড। আপনি দেখেন মাস্টার মাইন্ড হওয়ার জন্য পাগল হয়ে গেল। এখন গণ অধিকারে যারা লোকজন তারা বললো যে আমরা মাস্টার মাইন্ড, আরেকজন বললো না তারেক রহমান সাহেব মাস্টার মাইন্ড। মানে একটা সময় যখন মাস্টার মাইন্ডটা হলো, মোটামুটি 2 মাস 3 মাস যাবৎ কে মাস্টার মাইন্ড, যে যার মতো। আমিও 2 বলার চেষ্টা করলাম যে আমিও তো মাস্টার মাইন্ডের অবস্থা হয়ে গেছি। এখন যদি আমাকে বলা হয় যে ভাই রে তোমাকে আমি 100 কোটি টাকা দেবো, তুমি খালি মুখ দিয়ে বলো গোলাম মোল্লা রনি মাস্টার মাইন্ড, আমি মরে গেল, চিতেই যাবো, কিন্তু এখন আর আমি মাস্টার মাইন্ড হব না। বাস্তবতা হলো যে ওইটা ফেল করেছে। তো এখন বর্তমান যে জমানাটা আছে, সেই জমানাতে আপনি মানে কাউকে শারীরিকভাবে পরাজিত করেন, ওটা সাময়িক। কিন্তু কাউকে যদি মানসিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে তার ভিতরে ভয় ঢুকিয়ে দিতে পারেন, তাহলে ও আজীবনের জন্য নির্মল হয়ে যাবে। জামাত কেবলমাত্র একটা দল নয়, এটি একটি আদর্শ, এটি একটি বিশ্বাস, এবং এটি একটি চেইন। তো চেইন যদি ধরেন, যেমন আপনি বাংলাদেশের যারা জামাত, ওরা মনে করে আমাদের অরিজিন হলো পাকিস্তানে, বিশ্বাস করেন পাকিস্তানের জামাত বরকত পায় নাই কেন? এর কারণে তারা মনে করে তাদের অরিজিন হলো মুম্বাইতে, তাদের অরিজিন হলো ভারতে। এই জন্য পাকিস্তানি কিন্তু জামায়াত ইসলামী কখনোই বরকত পায় নাই মূল কাজে। তো
তো আমাদের যে জামাতিরা আছে এরা এদের অরিজিনটা মনে করে আবুল আলা মওদুদি, মওদুদি। এবং আবুল আলা মওদুদি মিন্স মেড ইন পাকিস্তান। আর পাকিস্তানের জামাত তারা মনে করে এই আবুল আলা মওদুদি যখন এই দলটি প্রতিষ্ঠা করেন, এটি করা হয়েছিল ভারত থেকে, এবং এটা কংগ্রেসের একটা কন্টেম্পোরারি অক্সিলারি ফোর্স হিসেবে। আজ যেভাবে এনসিপি জামাতের বি টিম, তখন কংগ্রেসের বি টিম ছিল এই মাওলানা আবুল আল্লাহ মওদুদি টু ফেস যাকে বলা হয় মুসলিম লীগ, মুসলিম ফেস করে। এবং তারা এই জামাতের মেইন ছিল অখণ্ড ভারত। তারা কিন্তু কোনো অবস্থাতে পাকিস্তান চায়নি, এবং এই জন্য ওদিকে ভারত চায়নি, পরে পাকিস্তান চায়নি। না না না, ভারত তো তারা চেয়েছে, ভারত তো চায়নি, পাকিস্তান তারা সবসময় ব্রিটিশদের সাথে থাকতে চেয়েছে। এবং পরবর্তীতে যখন দেখা গেল যে ওরা সিদ্ধান্ত নিল লর্ড মাউন্ট ব্যাটেন যে না এবার স্বাধীনতা দেবেই, তখন তারা বললো যে একটা অখণ্ড ভারত থাকুক। তো সেই যে জামাতে হলো যে একটা কানেক্টিভিটি, যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, ইট ইজ ইন্টারন্যাশনাল দল, যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন। তো এই ইন্টারন্যাশনাল তাদের একটা মানসিকতা আছে। 2 নম্বর হলো তারা একটা আইডিওলজিতে বিশ্বাস করে, মানে আপনি তাদের জান্নাতে যাবেন, কিন্তু এই জান্নাতে যাওয়া আট্রসির হাত ধরে হবে না, চরমনের হাত ধরে হবে না। চরমনের টিকিট নিয়ে জামাতের মতে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে তাফিমুল কোরআন পড়তে হবে, জান্নাতে যেতে হলে এই জামাতের সভাপতির সাথে মুসাহেফা করতে হবে, জামাতের বাইতুল মালে টাকা জমা দিতে হবে, তাদের আদর্শ মানতে হবে। তাদের জান্নাতটাই ভিন্ন, মনে করে যে না, তাদের টার্গেটই ভিন্ন, লক্ষ্য বললে তাদের যে জান্নাতের আকার আকৃতি ভিন্ন, মানে নর্মাল যে ইসলামের যে জান্নাত, সেই জান্নাতগুলো তাদের যা আমাদের সাথে যায় না। এখন এইরকম একটা কমপ্লেক্স দল, তাদের অর্থনৈতিক ব্যবস্থা, রিক্রুট ব্যবস্থা, প্রচারণা, প্রোপাগান্ডা আমাদের অর্ডিনারি রাজনীতিবিদদের মতো নয়। তাহলে এদেরকে যদি আপনি নৈতিকভাবে পরাজিত করতে না পারেন, তাদেরকে যদি যাকে বলে দার্শনিকভাবে ফিলসফিক্যালি আপনি মোকাবেলা করতে না পারেন, একটা বিরতি নিয়ে আসি। জি, আপনি এই শক্তিটাকে মোকাবেলা মানে আরো এটা বাড়তে থাকবে। না, বিরতির আগে একটা প্রশ্ন করে যে মাসকামাল ভাই আপনার কাছে একটা বিষয় যে বারবারই বলতেছে যে একটা রাষ্ট্র কতখানি সুশাসন প্রতিষ্ঠা করলো, রাষ্ট্রটা কত ভালোভাবে চলছে, তার উন্নয়ন কিভাবে, রাজনীতির মধ্যে ডিবেট এগুলো নিয়ে হওয়া উচিত। আপনি একটা সরাসরি স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা খারাপ ছিল এরকম একটা দলকে রাজনীতিতে রাখলে অন্যান্য রাজনৈতিক দলগুলো সুযোগ পায় কিনা তাদের ব্যর্থতাকে ঢাকবার জন্য ওইটাকে ইউজ করার, একটু শুনবো। এটা বন্ধ করা কঠিন হয়ে যাবে, কারণ আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ওই চেতনার চর্চার যে ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা ওভাবে এখন ভাবতে ভালোবাসি। আমরা যখন প্রতিপক্ষকে আক্রমণ করি, যখন আর কিছু না পাই, তখন চেতনা নিয়ে প্রশ্ন উঠাই। আপনি দেখবেন অনেক সময় ধর্মীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ধর্মের এই ধারাটা কি ঠিক না ঠিক, হাদিসে কি বলছে, কোরআনে কি বলছে, এটা বাহাস। যখন নাকি এক পক্ষ হারতে নেয়, তখন সে চটকে বলে কি তাহলে কিছু আল্লাহ মানো না, মানে প্রাসঙ্গিক না, কিন্তু ও বলে দিল আল্লাহ মানো না বলে আপনাকে মানে এমন একটা অবস্থা ফেলাবে, আপনি যা কিছুই বলবেন আপনার জন্য মায়ের। আর এটা হলো ওই জিনিস। তাহলে কি তুমি 24 ই করো না, মানো না? তাহলে তুমি জুলাই মানো না? তাহলে তুমি মুক্তিযুদ্ধ মানো না? আরে ভাই, মুক্তিযুদ্ধ মানা, জুলাই মানা, 24 মানা, এগুলির সঙ্গে আমার বর্তমান জীবনযাপনের কি সম্পর্ক? 24-এর উপর নির্ভর করে কি কেউ চলে? যারা 24-এর সিপাহসালা তারা চলে না। মুক্তিযুদ্ধের উপর, মুক্তিযুদ্ধের চেতনার উপর নির্ভর করে কি কেউ চলে? কেউ চলে? মুক্তিযুদ্ধ এটা ছিল যে তুমি প্রতিপক্ষকে গুম করে ফেলাবা, ছিল। মুক্তিযুদ্ধ যেটা ছিল যে তোমার কোনো কথাই বলতে দেবো না, একটা কিন্তু প্রতিষ্ঠা করবো। মুক্তিযুদ্ধের মহানায়ক বলি বঙ্গবন্ধুকে, উনি নিজেই তো করছে এই কাম। উনি এক নায়কতন্ত্র কায়েম করে নাই, করছে তো। তো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় নায়ক সে ছাড়া আর কে? সবচেয়ে বড় নায়ক সে রে ভাই। সে কি মুক্তিযুদ্ধের চেতনাকে তারা দিতে প্রতিষ্ঠা করছিল? এখন কেউ তো প্রশ্নের উঠছে না, বলবে না বঙ্গবন্ধু নিয়ে কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? কেন? সে মানুষ না? যদি মহামানব হয়, মহামানব নিয়ে প্রশ্ন করা যাবে। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। যখন আপনি উত্তর দিতে না পারেন, তখন আপনি বলেন প্রশ্ন করা যাবে না। সমস্যা হচ্ছে ওই জায়গায়। তো কাজে চেতনা আলাপ না করা ভালো। ওই যে বললেন না যে রনি ভাই, ওটা ইতিহাস থাকুক, ইতিহাস থাকুক। আমি ধরেন আমি বিদ্যুৎ দিয়ে আলোচনা করব, আমি সায়েন্স নিয়ে আলোচনা করব। এখন এটা কেমনে আবিষ্কার হলো? যতবার আমি লাইট জ্বালাবো ততবার কি আপনি আমাকে শিখাবেন যে বিদ্যুৎ কেমন করে আবিষ্কার হয়েছিল, বাল্ব কিভাবে আবিষ্কার হলো? ততবার আপনি শিখাবেন আমাকে ওটা? আমি সুইচ দিব, বাল্ব জ্বলবে, বাল্বে দেখে আমি কাজ করব। গরম লাগতেছে, আমি এসি চালাবো। এখন এসি চালাতে গেলে আপনি বলেন তুমি যে এসি চালাচ্ছ,
তুমি কি জানো এসিটা কে আবিষ্কার করেছে এবং এই আবিষ্কার করতে গিয়ে তার কত কষ্ট হয়েছে? তুমি কি এটা জানো? আমরা প্রতিবার আমাকে জানান, একসময় কিন্তু রাগ করে এসি চালাবো, গাছতলাতে বসে থাকুন, একসময় এরকম বলবো। তো এখন হচ্ছে আমাদের কাছে ওই জিনিসটা, তাই আমাদের এখন সামনের দিকে অগ্রসর হতে হবে। আমাদের এখন মূল লক্ষ্যটা কি? দেখেন, পৃথিবীর যে কোনো জাতির কথা বলেন আপনি, যখন সামনের দিকে আপনি অগ্রসর হবেন, আপনার মূল কথা হলো যে দেশের যা লোক আছে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের দেশে রাজনীতি মানেই বিভক্তির রাজনীতি। আমাদের দেশে রাজনীতি মানে আমি আমার সব ঠিক, তোমার সব ভুল, তোমার কিন্তু একটা ভুল নাই। আপনি আজকে বলেন তো ইয়েদেরকে, এই যে জামাত, এনসিপি, বিএনপি, সবাইকে বলেন যে 14 বছর তো শেখ হাসিনা ছিল, 14 বছরে শেখ হাসিনা কি কি ভালো কাজ করছে বলেন, জিজ্ঞাসা করেন, সবাই বলবে সব খারাপ, হাসিনা সব খারাপ, হাসিনার কোনো ভালোই নাই বলবে। আবার আওয়ামী লীগের একজন জিজ্ঞেস করেন যে বিএনপি তো 2 দফা ক্ষমতায় ছিল 91-এর পরে, বিএনপি কি কি ভালো কাজ করছে? বিএনপি কোনো ভালো কাজই করে নাই, সব খারাপ। তো এই যে সব খারাপ আর সব ভালো, এর যে রাজনীতি, এটার অর্থই হলো যে আমি থাকবো, তুমি থাকবাই না, তোমাকে আমি দেশেই থাকতে দেবো না, তোমাকে আমি পারলে বঙ্গোপসাগরে এনে ডুবাই দেবো, পারলে ডুবাই পারতেছে না, তুমি কথাই বলতে পারবে না, তোমার কথা বলার নিষেধ। তাহলে এইভাবে দেশ অগ্রসর হবে। আপনি আপনি কোন দিকে নেবেন? কেন আমি আওয়ামী লীগকে খারাপ বলবো, আবার কেন আমি বিএনপিকে খারাপ বলবো? এটা কি আলোচনার বিষয়? আলোচনার বিষয় হলো যে আমার সন্তানের লেখাপড়া কি ভালো হবে, আলোচনার বিষয় হলো আমার ভবিষ্যতের কি হবে, আলোচনার বিষয় হলো আমার বাজার দর কত হবে, আলোচনার বিষয় হওয়া উচিত আমি যে ইনকাম করি সেটা নিয়ে আমি জীবন চালাতে পারবো কিনা। ওইটা বলেন না ভাই, ওই আলোচনায় কেউ নাই, ওই আলোচনা করতে হবে। আর যদি রাজনীতির কথা বলেন, আপনি আলোচনা করতে বলেন যে আপনি আমাকে বললেন না যে তুমি জুলাই চেতনা নিয়ে আলোচনা করো, আপনি জুলাই চেতনা নিয়ে আলোচনা করলে আপনি বলবেন যে না আওয়ামী লীগ নিষিদ্ধ, কারণ আওয়ামী লীগ গণহত্যা করছে। গণহত্যার বাপ তো তোমরা করছো, তোমরা যেটা করছো ওটা গণহত্যার বাপ, ওরা দাদা, তার হচ্ছে বেশি। তো তোমার ইলেকশন তোমার তুমি করতে পারবো না। তাহলে শুধুমাত্র এই দুইটাকে বাদ দিতে থাকে শুধু বিএনপি। রনি ভাই, এখন অন্য এই বিষয়টা বাদ অন্য একটা বিষয়ে কথা বলি। খুব সম্প্রতি একটা বিষয় দেখেছেন যে এনডিটিভির সঙ্গে সম্ভবত কথা বলেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন যে এবছরই দেশে ফিরবেন, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটা মিশনের এক ভদ্রলোক একটা মানে ফটোকার্ড খুব বেশি হচ্ছে। তিনি আবার বলেছেন যে শেখ হাসিনা সম্ভবত জেলখানা অথবা বিদেশেই তার মৃত্যুবরণ করতে হবে। আপনি কোনটা বিশ্বাস করেন? আমাদের আসলে রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটছে কোনোটাই তো প্রেডিক্ট করার আমরা যেভাবে প্রেডিক্ট করেছি এভাবে ঘটেনি। যেমন শেখ হাসিনা যতদিন ক্ষমতা ছিল, ইনক্লুডিং এই যে আমি, মাসুদ কামাল সাহেব, আমরা যারা আছি, আমরা মনে করছি যে ওনার মৃত্যু না হওয়া পর্যন্ত জাতি বোধহয় রক্ষা পাবে না। এখন শেখ হাসিনা যতদিন আছেন ক্ষমতায় থাকবে না, এরকম আমাদের একটা বিশ্বাস হয়ে গেছিল, এরকমভাবে ক্ষমতা। কিন্তু বাস্তবতা আল্লাহ এমন একটা খেলা খেলে দিলেন, সেখানে এখন উনি দেশের বাইরে। আবার তারেক রহমান সাহেব দেশের বাইরে ছিলেন, আমরা সবাই তার প্রতি সিম্প্যাথাইজ ছিলাম, কিন্তু তিনি বাংলাদেশে আসবেন, প্রধানমন্ত্রী হবেন, বিএনপির অনেক লোক স্বপ্ন দেখতে, কিন্তু এটা যে বাস্তব হবে, এত দ্রুত বাস্তব হবে, এত ড্রামাটিক্যালি হবে, এটা কিন্তু আমরা কেউ কল্পনা করিনি। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ক্ষমতায় আসছেন। আমি তারেক রহমান সাহেবের সাথে পরে বলতে পারবো না, কিন্তু এই আগস্ট মাসের 5 তারিখের আগে স্বয়ং তারেক রহমান সাহেবও চাইতেন যে একটা অন্তর্বর্তীকালীন যে কোনো সরকার ব্যবস্থা আসুক এবং তারা 5 বছর খুব সুন্দরভাবে দেশটা চালাক। এটা উনি নিজে অনেকের কাছে বলেছেন যে রাতারাতি আওয়ামী লীগ চলে যাওয়ার পর এটা ট্রানজিশনে যদি বিএনপি আসে তাহলে যে পেইনগুলো থাকবে ওইটা আসলে বিএনপির পক্ষে সম্ভব নয়, মধ্যবর্তী। তাহলে সেই অর্থে ধরেন আওয়ামী লীগ তো ফ্যাক্টর না, কিন্তু বিএনপির একটা মানসিক প্রস্তুতি ছিল যে ইউনূস সাহেব 5 বছর থাকবে। কিন্তু 3-4 মাসের মাথায় গিয়ে আমরা ধৈর্য হারিয়ে ফেললাম। আমরা বললাম যে অদ্ভুত, এই মানুষ আসলো কোত্থেকে, এরকম তো অদ্ভুত মানুষ আর কখনো আসেনি। ফলে ওনার প্রতি দেখেন এখন উনি আমার এই মুহূর্তে যদি বাংলাদেশে ইংরেজিতে আমরা যদি বলি মোস্ট রিগ্রেটেবল ম্যান অ্যালাইভ এভার ইন বাংলাদেশ, জীবিত অবস্থায় যে মানুষ সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ঘৃণা, বিদ্বেষ, অপমান, অপদস্থর
মানে কেন্দ্রবিন্দুতে ছিল, সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে। আপনি আমরা তাই মোর দ্যান দ্যাট নট কেন, আপনি এখন দেখেন তার মতো এই মুহূর্তে বাংলাদেশে আপনি দাঁড়িয়ে আছে, কোনো সমর্থক নাই, কেউ তাকে ভালোবাসে না, যারা আছে সবাই তাকে ঘৃণা করে। এই 18 কোটি মানুষের মধ্যে এখন এটাকে আপনি যে শেখ হাসিনার কথা বললেন, শেখ হাসিনা তার 6 কোটি মানুষ, তার যে দলের একটা লোক তাকে অপছন্দ করে না, সবাই তাকে ভালোবাসে। আবার এমনি অনেক যে লোক আছে তারা নিরপেক্ষ, যে না ঠিক আছে এই জিনিস ভালো মন্দ মিলিয়ে, অর্থাৎ তাকে যেভাবে যদি 5 কোটি লোক ঘৃণা করে 5 কোটি লোক ভালোবাসে। ইউনূস সাহেবের অবস্থা কি? অথচ এটা হওয়ার কথা ছিল না। দ্য পলিটিক্যাল সিচুয়েশন, আমি যেটা বোঝাতে চেয়েছি যে উনি ছিলেন মানে ইভেন বঙ্গবন্ধুর চাইতেও ওয়েল অ্যাকসেপ্টেড, অর্থাৎ উনি আগস্ট মাসের 8 তারিখে যে শপথ নিলেন, 8 তারিখে ওনার জনপ্রিয়তা, বঙ্গবন্ধু 10ই জানুয়ারিতে বাংলাদেশে আসছেন, তার জনপ্রিয়তার সে কোনো অংশে কম ছিল না। আপনি বিশ্বাস করেন রাজনীতিতে প্রত্যেকটা মানুষ তাকে স্যার ডাকতো, হ্যাঁ, এখন তারা তুই তুকারি করে ইনুস ফিনুস বলে কি সব গালাগালিজ করে, সুদখোর টুৎখোর বলে গালাগালি করে। অথচ উনি যখন ছিলেন সবাই বিএনপি, আওয়ামী লীগ, জামাত প্রত্যেকটা লোক তাকে স্যার হিসেবে সম্বোধন করতেন। কিন্তু এটা এত দ্রুত 3 মাসের মাথায় মানে হয়ে যাবে। এই যে আলী রিয়াজ সাহেব, আমাদের মাসুদ কামাল ভাইয়ের টিচার, কি সম্মানিত মানুষ ছিলেন, তো ওনার এই সংস্পর্শে এসে এই মানুষগুলো কিন্তু এই অবস্থাতে এখন খারাপ অবস্থায় চলে গেছে। তো সেই অর্থে আপনি এই কথাগুলো লম্বা ভূমিকা টানলাম যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। শেখ হাসিনা যদি না আসে, বিদেশে মরে যায় বা বাংলাদেশে এসে জেলে পড়ে, তাতে আপনার আমাদের কোনো উপকার হবে না বা কোনো সমস্যা হবে না, এটা হলো নর্মাল। কিন্তু যদি সে এসে যায়, যদি সে এসে যায়, সেই ব্যাপারে প্রস্তুতি রাখা ভালো না? বাস্তবতা দেখেন কিনা? অবশ্যই বাস্তবতা আছে, অবশ্যই বাস্তবতা আছে। এই বাড়িতে তার এই দেশে তার টোটাল দেশের ব্যবসা বাণিজ্য, এখন পর্যন্ত দেশের ব্যবসা বাণিজ্য টিল নাও মোর দ্যান 60% অফ দ্য টোটাল বিজনেস, জিডিপির যে অংশ, এটা আওয়ামী লীগের লোকজন এখন নিয়ন্ত্রণ করে। প্রশাসনে এখনো পর্যন্ত অলমোস্ট মোর দ্যান 80% তারা সুপ্ত অবস্থা আছে। আওয়ামী লীগের রিক্রুটমেন্ট, আওয়ামী লীগ মনা এবং তারা কোর আওয়ামী লীগ, তারা মনে প্রাণে চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, যারা এই অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ইংল্যান্ড, ইউএসএ, চায়না, প্রত্যেকটা দেশে তার একটা বিশাল লবিস্ট গ্রুপ আছে। তারা মনে প্রাণে তাকে বাংলাদেশে আনতে চাচ্ছে, ঢুকাতে চাচ্ছে। তার একটা মিলিটেন্ট গ্রুপ আছে। আপনি চিন্তা করেন এত অস্ত্রের লাইসেন্স, একটা শক্তি আছে, হ্যাঁ, এত অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, এত অস্ত্র, বৈধ অবৈধ অস্ত্র, তার অংশ কি ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে নেই? সব কি তারা ভারত নিয়ে গেছে? তার একটা বিরাট বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে, পাহাড়কে অশান্ত করে দেওয়ার মতো। এই যে পুরো শান্তি বাহিনীটা, এটা পুরো আওয়ামী লীগের শান্তি বাহিনী, ভারত এবং পুরো আওয়ামী লীগের, যেটা পুরো বাংলাদেশ সেনাবাহিনীকে 20টা বছর পাহাড়ে তছনছ করে দিয়েছে। এই বাহিনীটা কার? শেখ হাসিনার। বলে সে যদি পাহাড়কে অশান্ত করতে চায়, হি ক্যান ডু, শি ক্যান ডু। তাহলে আপনি এই যে একটা ধরেন একটা গোকরা সাপ পরিপূর্ণভাবে আছে, আপনি তাকে যদি মনে করেন যে না মার্কে, এই যে জন, আমি জানি না, জন তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল যখন বাংলাদেশে সে ছিল, ফলে জনকে তো আমি চিনি। সে যে আওয়ামী লীগের লোক না, সে যে শেখ হাসিনার পক্ষে কথাটা বলেন, এটা আপনি বুঝলেন কি করে? মানে এই যে কথাটা আমরা বলছি, সে যদি জন এই কথা না বলতো, আপনি তো এটা আলোচনা আনতেন না। ফলে এই যে আলোচনা আনার পরে যে আপনি আমাকে প্রশ্ন করেন, আমি কথাগুলো বললাম, আলটিমেটলি কার পক্ষে গেল? শেখ হাসিনার পক্ষে গেল। আর যদি জন এই কথা না বলতো, তাহলে বাংলাদেশের মূল ধারার মিডিয়াগুলো শেখ হাসিনার বক্তব্য সামনে আনতো। তো এই কাজগুলো যে শেখ হাসিনা নিজে করাচ্ছে না, এটা আপনি কি করে বুঝলেন? বুঝতে পারছেন না? শেখ হাসিনার জমানাতে তো জন বাংলাদেশে ছিলেন, এবং ওনার জনের যে বস ছিলেন ড্যান ডব্লিউ মজীনা, তার সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল না, কিন্তু জনের সঙ্গে শেখ হাসিনার খুবই ভালো সম্পর্ক ছিল, অসাধারণ ভালো সম্পর্ক ছিল। এই যে মানে আমরা বহুবার পারিবারিক অনুষ্ঠানে জনের ফ্যামিলি আমরা একসাথে আড্ডা মারছি, কোনোদিন তো আওয়ামী লীগের বিরুদ্ধে এখন কথা বলতে না কোনো কথা বলেনি। ফলে এই যে জিনিসগুলো হচ্ছে, ফলে সে আসতে পারে, এটাকে ধরে নিয়ে সে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে, উড়ে আসতে পারে, হেলিকপ্টার আসতে পারে, হেঁটে আসতে পারে, সীমান্ত পার হয়ে আসতে পারে, ভারত তাকে যে বাংলাদেশে পাঠাতে পারে, আমেরিকা থেকে বাংলাদেশে পাঠাতে পারে, অথবা দেখো সবকিছু রেডি করে সে সোজা একটা প্লেনের টিকিট কেটে আসতে পারে। এই সম্ভাবনাগুলোকে ধরে যদি সরকার প্রস্তুতি নেয় যে আমি এইরকম একটা পরিস্থিতি ঘটল, হাউ আই উইল ডিফেন্ড মাই সেলফ অ্যান্ড নেশন, তাহলে সরকারের জন্য নিরাপদ হবে। কিন্তু জনের কথা মতো যদি আপনি চোখ বুঝে
মানে ঘুমায় থাকেন, হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে আপনার দেখবেন যে কানের কাছে এসে বলছে কুক, আমি চলে আসছি। মাসুদ ভাই এরকম বিশ্বাস করেন কিনা? বিশ্বাস- কামাল ভাই একটু বলবেন যে আসলে আপনার সাথে এর আগে কথা হয়েছে, শোতে কথা হয়েছে, আপনি বলছেন যে আওয়ামী লীগ যায়নি, আওয়ামী লীগ আছে। এখন কথা হচ্ছে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা আসার সম্ভাবনা কতটুকু? সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা যে 18 মাসের দুর্নীতির যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো নিয়ে তদন্ত করতে দুর্নীতি কমিশনকে দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র- কমিশনই তো গঠন হয় নাই। যাই হোক, আমি শেখ হাসিনার পার্টটা বলি। শেখ হাসিনা বলছে এই বছরের মধ্যে আসবেন, এবং এটা কিন্তু একটা লিখিত ইন্টারভিউ। এনডিটিভির পক্ষ থেকে অনেকে লিখিতভাবে পাঠানো হয়েছে, উনি লিখিতভাবে উত্তর দিচ্ছেন। অনেক সময় বলার সময় কিন্তু হিট অফ দ্য মোমেন্টে স্লিপ অফ টাং অনেক কিছু হয়ে যায়। যখন কেউ লেখা কোনো জবাব দেয়, ওই লেখাটা অন্তত পক্ষে 2-3 বার উনি দেখে যে আমি কি লেখলাম, কি জবাব দিলাম, বানান টানানো দেখে। উনি দেখে শুনে বলছেন এটা ওনার একটা হিসেব করার কথা, হিসেব নিকেশ করে উনি এটা বলছেন। এবং আমি মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এটা একটা পলিটিক্যাল মুভ। দাবা খেলার চাল দেয় না, এটা একটা পলিটিক্যাল চাল, এবং এটা সরকারের উপর একটা চাপও বটে। কেন বলছি আমি বলি, আওয়ামী লীগের অনেক কথা নিয়ে কিন্তু শেখ হাসিনা অনেক কথা নিয়ে কিন্তু অনেকে ট্রল করছে। এই মাঝখানে বলছে না আমি সীমান্তের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো, এটা নিয়ে কিন্তু অনেকে নানা রকম ভাবে হাসি ঠাট্টা করেছে। ওটার সঙ্গে এটি মিলাতে যায় না। সিচুয়েশন কিন্তু অনেকটাই চেঞ্জ। একটা বিষয়কে আমি বলি, আওয়ামী লীগকে যখন বিদায় করা হলো এই দেশ থেকে, আওয়ামী লীগ সরকারকে, তখন কি আপনি জানতেন নেক্সট কি আসবে? না, জানতেন না। তো জানতেন না তো তার বিদায় করলেন কেন? আপনার হাতে কোনো অল্টারনেটিভ ছিল না তো বিদায় করলেন কেন? করলেন এই কারণে যে আপনার মধ্যে তখন মানে তার ব্যাপারে এতই বিতৃষ্ণা যে আপনি কে আসবে না আসবে আমার জানার কোনো দরকার নেই, আগে তুমি বিদায় হোক। দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট। খেয়াল করেন কিন্তু। তো আসলে ইউনূস সাহেব কিন্তু আসলে তার জনপ্রিয়তা নিয়ে আসে নাই, একটার ব্যাপারে মানুষ বিতৃষ্ণ হয়ে গেছে, তাকে Situation-এর বিদায় জন্য। করছে, ওটা অটোমেটিক চলে আসছে। কিন্তু আবার যখন ইউনূস সাহেব চলে গেছে তখন কিন্তু মানুষ ইউনূস সাহেবের উপর বিতশ্রদ্ধ হয়ে গেছিল। তো হিসাবটা হলো এখানে, বাংলাদেশে যখন যতবার ক্ষমতায় কেউ আসে, কেউ জনপ্রিয়তা নিয়ে আসে না, ইমিডিয়েট পাস যে থাকে তার অপকর্মের কারণে সে আসে। এখনো একই জিনিস। আওয়ামী লীগ যখন আগের বার যখন ছিল তখন কিন্তু ইউনূস সাহেব অত জনপ্রিয় হয় নাই, এই জন্য হাসিনা কথা বেল পায় নাই। এখন কিন্তু হাসিনা যেটা বলতেছে, যদি দেশের মানুষের তার প্রয়োজন যদি সরকার মেটাতে না পারে, হাসিনা যা বলবে সেটাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে একটা কথা বলে শেষ করি। হাইপোথেটিক্যালি বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা এবং উনি হাসিনার সঙ্গে সংসদে ছিলেন, শেখ হাসিনার মতো এত সাহসী নেতা নেত্রী আর আসে নাই। এবং পড়াশোনা জানা, প্রচুর পড়াশোনা। সাহসী কিন্তু খুব। আপনি একটা হিসাব বুঝেন তো, ধরেন হাইপোথেটিক্যালি শেখ হাসিনা প্লেনে করে এয়ারপোর্টে চলে আসলো, মানলাম হাজার হাজার লোক গেল না, গভর্নমেন্ট কারফিউ দিল, হ্যান দিল, ত্যান দিল, হইল, তাকে কে রিসিভ করবে? পুলিশ রিসিভ করবে, কারণ উনি একটা ফাঁসির আসামি। ওনাকে আইনে কি সঙ্গে সঙ্গে ফাঁসিতে টাঙ্গাই দিব? না। তা পারবো না। ওনাকে যখন নিয়ে গেল জেলখানায়, ভাবেন তো বাংলাদেশে কি হবে? ওই চিন্তা করেন, তারপরে আবার তারপর ধন্যবাদ মাসুদ